বাংলাদেশের সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম আব্দুল্লাহ আল মামুন। অসংখ্য নাটক রচনায় যেমন নিজের প্রতিভা আর মেধার পরিচয় দিয়েছিলেন, তেমনি নিজের অপরিমেয় ক্ষমতার প্রমাণ রেখেছেন তার নির্দেশনায় ও অভিনয়েও। গোড়ার দিকে মঞ্চনাটক, চলচ্চিত্র ও টিভি নাটককে যে কজন বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন, তাদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ আল মামুন। গুণী এই মানুষটির ৮ম প্রয়াণ দিবস আজ। তার প্রতি শ্রদ্ধা রেখেই শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন কালার্স 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি অর্চি রহমান। কি রচনা, কি প্রযোজনা, নির্দেশনা, আবার অভিনয়, সব ক্ষেত্রেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি আব্দুল্লাহ আল মামুন, যিনি লিখেছেন দু হাত ভরে। হৃদয়ের উষ্ণতা আর অনবদ্য ছন্দে পরিচালনা আর অভিনয় করেছেন সাবলীলভাবে। বেতার, টেলিভিশন, মঞ্চ আর চলচ্চিত্র সব ক্ষেত্রেই দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, নীল দরিয়া নিজের স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন নাটক, চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন। তুমি যাইও না, আমি তোমাকে যাইবার দেব না। তোর সারেং তোরই থাকবো রে বউ, কেউ নিবার পারবো না। নিজের পরিচালনার প্রথম সিনেমা সারেং বউ দেশীয় চলচ্চিত্রের অন্যতম মাইলফলক। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমার জন্য পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালকের রাষ্ট্রীয় স্বীকৃতি। আল্লাহর কসম। আব্দুল্লাহ আল মামুনের জন্ম ১৯৪২ সালের ১৩ জুলাই। রেডিওতে নাটক লিখেই মিডিয়ায় পথ চলা শুরু। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ১৯৬৪ সালে। শুধু প্রযোজনা নয়, টিভি নাটক লিখেও হয়েছেন প্রশংসিত। গুণী এই মানুষটির সবচেয়ে বড় বিচরণ ছিল মঞ্চে। বলা হয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মঞ্চনাটকের নতুন রূপ রচনায় তিনি ছিলেন অগ্রপথিক। তার রচিত কোকিলারা, মেরাজ ফকিরের মা আজও জনপ্রিয়। তিনি সমসাময়িক নাটক লিখতেন, তো যখন যে সমস্যা সমাজে, সেটা নিয়ে উনি নাটক লিখতেন। বন্যার উপরে লিখেছেন, নারী নির্যাতনের উপরে, সে সাম্প্রদায়িকতার উপরে লিখেছেন। কাজে তার অভাববোধটা কিন্তু আমি যতদিন বেঁচে থাকব, যতদিন মঞ্চ থাকবে, আমি তার কথা ভুলবো না। আমি কেন, আরো অনেকেই উপকৃত হয়েছেন। 2 দিন তুই ঢাকা শহরে কি করলি? তুই জানোস না বাড়িতে ছেলে মেয়ে দুইটা না খাই আছে? ক্যামেরার সামনে ও পেছনে কাজ করেছেন সমান তালে, ছড়িয়েছেন অভিনয় দ্যুতি। যখন তখন দাঁড়ে তারে বাপ ডাকতে নাই লক্ষ্মী। ২০০৮ সালের ২১ আগস্ট সবাইকে ছেড়ে না ফেরা দেশে পাড়ি জমান আব্দুল্লাহ আল মামুন। বেতার, টেলিভিশন, মঞ্চ আর চলচ্চিত্র সব মাধ্যমেই এই প্রবাদ পুরুষ মৃত্যুর পর থেকে গেলেন ঈর্ষণীয়। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। সংগ্রামী এক ছেলের জীবনকে ঘিরে নাটক চারিদিকে যুদ্ধ। ৮০-র দশকে লেখা আব্দুল্লাহ আল মামুনের একটি উল্লেখযোগ্য সৃষ্টি। তারই প্রয়াণ দিবসে ঢাকার শিল্পকলা মঞ্চে মঞ্চস্থ হলো নাটকটি। নাটক মঞ্চায়ন ছাড়াও সেখানে তাকে স্মরণ করলেন নাট্যাঙ্গনে মানুষেরা। পলাশবাড়ির সেই ভীতু ছেলেটা যে নাকি স্টার্টিং পয়েন্টে স্টার্ট নিতে পারছে না, ক্লান্তিহীনভাবে চাকরি খুঁজে বেড়াচ্ছে। গল্পটা একটা ছেলের বেঁচে থাকার লড়াই, যার জীবন বহুমুখী সংকটে মোড়া। সময়ের স্রোতে মিশে জীবন উপভোগ করছে বন্ধুরা। তাদের সাথে তাল মেলাতে না পেরে একা হয়ে পড়েছে ছেলেটি। যে যখন যেখানেই আছে লড়ে যাচ্ছে, হাতে তরবারি নেই, মুখে মর্ম নেই, সামনে কোনো স্ট্র্যাটেজি নেই। বেঁচে থাকার জন্য খড়খুটোর মতো একটা চাকরির দরকার হলেও সেখানেও কঠিন লড়াই। সেই যুদ্ধে খানিকটা আশার আলো হয়ে একটা কাজ জুটলেও ঊর্ধ্বতনের যন্ত্রণায় সেখানেও জীবন দুর্বিষহ। আপনি বললেন যে আপনি সম্পূর্ণ সুস্থ, আর তাই যদি হবে তাহলে আপনি ওইভাবে আমার উপরে এসে বললেন কেন? দেখুন দেখি কি লজ্জার কথা। জীবনের টুকরো টুকরো এমন নানা রং নিয়ে নাটক চারিদিকে যুদ্ধ, যেখানে একজন সংগ্রামী ছেলেকে উপজীব্য করে উঠে এসেছে সমাজের কিছু খণ্ডচিত্র। ১৯৮৩ সালে আব্দুল্লাহ আল মামুনের লেখা এই নাটকটি মঞ্চস্থ হয় তারই প্রয়াণ দিবসে।
এবং উনি আসলে সমাজের কথা বলেছেন, জীবনের কথা বলেছেন, একদম মনে হয় যেন আমার ঘরেরই কথা। আজকে যুদ্ধের নানা রকম রূপ পাল্টে গেছে, আসলে এখন অস্ত্র ছাড়াই যুদ্ধ হয়, সেই যুদ্ধটি হচ্ছে কোল্ড ওয়ার। আসলে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যে সংগ্রাম, যে যুদ্ধ, সেই যুদ্ধই আসলে এই নাটকের প্রতিবাদ্য বিষয়। চাকরি নেই সেজন্য কি আমি দায়ী? যাও না, যাও গভর্নমেন্টের কাছে যাও। ঢাকার শিল্পকলার মঞ্চে এই নাটক ছাড়াও স্মৃতিতর্পণে স্মরণ করা হয় গুণী এই নাট্য ব্যক্তিত্বকে। নাট্য অঙ্গনে বহু স্মৃতিময় কর্মে বহুদিন বেঁচে থাকবেন আব্দুল্লাহ আল মামুন, এমন আশা তার ভক্তদের। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় 21শে আগস্ট। 2004 সালে রাজধানীর পল্টনে এক সভায় গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা। 12 বছর আগে ঘটে যাওয়া সে ভয়াল চিত্র নিজের শিল্পকর্মে তুলে ধরেছেন শিল্পী মাহবুবুর রহমান। রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজিত প্রদর্শনীতে ভাস্কর্যের পাশাপাশি ছিল আলোকচিত্র ও স্লাইড শো। 21শে আগস্টের ভয়াবহতাকে জীবন্ত করতে গ্যালারিতে শিল্পী কর্পূরের ব্যবহারও করেছেন। রবিবার সকালে রক্তাক্ত 21 আগস্ট শীর্ষক স্থাপনা শিল্প প্রদর্শনীটির উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ আরও অনেকে। 21 আগস্টের ঘটনাটা তো একটা ভয়াবহ ঘটনা। সেই ঘটনার যে ভয়াবহতা সেটা আসলে কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না, কোনো মাধ্যমেই প্রকাশ করা যায় না। মানুষের ভিতরে যে একটা মনস্তাত্ত্বিক যেই পীড়ন বা মানুষ যেভাবে স্তব্ধ হয়ে যাওয়া ঘটনার পর, সেটাই আসলে আমার ভাবনার মাঝে বেশি নাড়া দিয়েছে। সেটাকে বেস করেই এই স্থাপনা, এই কাজগুলো করার চেষ্টা করেছি। ছবি তুলতে কার না ভালো লাগে? কেউ ছবি তোলেন শখের বশে, আবার কারো কাছে এটি নেশা। এমনই দেশি বিদেশি 89 জন শৌখিন ফটোগ্রাফারের তোলা ছবি নিয়ে প্রদর্শনী PIHM ফটো এক্সিবিশন। এর আয়োজক ফেসবুক ভিত্তিক সংগঠন ফটোগ্রাফি ইজ মাই হবি। ভিন্নধর্মী এই প্রদর্শনীর শেষ দিন ছিল রবিবার। এতে 10টি ক্যাটাগরিতে 10 জনকে দেয়া হয় পুরস্কার। ফ্রেমবন্দি বাংলার রূপ, পূর্ব আকাশে সূর্য উঁকি দেয়া কিংবা গোধূলি বেলা, আছে দুরন্ত শৈশব আর নানা প্রজাতির পাখিও। রাজধানীর দৃক গ্যালারিতে 89 জন শৌখিন ফটোগ্রাফারের ছবি নিয়ে আয়োজন করা হয় 3 দিনের প্রদর্শনী, যেখানে উঠে এসেছে বাংলার প্রকৃতি, পোকামাকড় থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপন। আমাদের কিন্তু মানে একটা প্লেস দরকার। যেমন এখানে দেখবেন আপনি ক্লাস 9-এর একটা ছেলে, সে পার্টিসিপেট করছে, সে আমাদের মধ্যে এই পার্টিসিপেশনের মধ্যে সবার ছোট। হ্যাঁ, তো সব জায়গার সব মানুষ কিন্তু একত্রিত হয় এই দৃক গ্যালারিতে ছবির মাধ্যমে। এখানে আসে আমার অনেক ভালো লাগতেছে। আমি এখানে অনেক ছবি দেখলাম, প্রায় 89টা ছবি। এখানে বিভিন্ন কনসেপ্টের ছবি আছে, অনেক ধরনের কনসেপ্টের ছবি দেখে অনেক শেখার আছে। ফটোগ্রাফি কারো নেশা, কারো কাছে পেশা, তবে সব ছাপিয়ে এটিকে শিল্প হিসেবে তুলে ধরাই উদ্দেশ্য, বলেছেন আয়োজকরা। With these photos we only see the talents the youngsters have, so this is our motivation to the youngsters, because this is one of the platform they can go further. প্রতি বছর আমাদের এক্সিবিশন হয় ইয়ারলি, তো সেই হিসাবে আমাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ, আমাদের ওয়েবসাইটও আছে, তো সে মেম্বারদের প্রতি বছর ছবি তোলা হয়, তো সেই ছবিগুলোর উপরে আমাদের ইয়ারলি এক্সিবিশন হয়। ফেসবুক ভিত্তিক সংগঠন ফটোগ্রাফি ইজ মাই হবি আয়োজন করে এই প্রদর্শনী, যা শুরু হয় শুক্রবার। প্রদর্শনীর শেষ দিনে সেরা 10 ফটোগ্রাফারের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ফাতেমা রেজা অধরা, চ্যানেল 24, ঢাকা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, থাকুন কালার্স 24 এর সাথে। স্বাগত কালার্স 24 এ। এবারে জানাবো ভিনদেশের বিনোদনের কিছু টুকরো খবর। मेरी यूनिफॉर्म मेरी आदत है, जैसे कि सांस लेना, अपने देश की रक्षा करना। मैं कमांडर रुस्तम पावरी, इंडियन नेवी।
100 কোটি রুপি আয়ে চলতি বছরে হ্যাটট্রিক করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার অভিনীত রুস্তম মুক্তির 9 দিনে আয় করেছে 100 কোটি রুপি। টিনু সুরেশ দেশাই পরিচালিত ছবিটি মুক্তি পায় গত 12 আগস্ট। এর আগে চলতি বছর মুক্তি পাওয়া অক্ষয়ের এয়ারলিফট আয় করে 129 কোটি ও হাউসফুল 3 109 কোটি রুপি। এ নিয়ে 100 কোটি রুপির আয়ের তালিকায় তার ছবির সংখ্যা দাঁড়ালো 6। इससे ज्यादा तकलीफ क्या होगी मुझे कि मौत नहीं जिंदगी डराती है तुम्हें, अकेलापन नहीं प्यार डराता है तुम्हें। नहीं कर सकती प्यार। ভারতীয় সিনেমা ও নারীদের ক্ষমতায়নে অবদান রাখায় বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে বিশেষ সম্মাননা দিয়েছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান সরকার। ভিক্টোরিয়ার মন্ত্রী মার্টিন ফোলে বিদ্যাকে এ সংবর্ধনা দেন। এবারই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী এ সম্মাননা পেলেন। সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশে বিদ্যা জানান, একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে এ সম্মাননা পাওয়ায় তিনি কৃতজ্ঞ। थैंक यू वेरी मच। মাকে নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের প্রযোজিত মারাঠি ছবি ভেন্টিলেটরকে স্মরণীয় করে রাখতে মা মধু চোপড়াকে নিয়ে রূপালী পর্দায় আসছেন তিনি। ছবির প্রথম কয়েক মিনিট মা ও মেয়েকে তাদের স্ব চরিত্রে একসঙ্গে দেখা যাবে। ভেন্টিলেটর পরিচালনা করবেন রাজেশ মাপুস্কার। ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে লেখা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। তবে অন্যদের চেয়ে খানিকটা ব্যতিক্রম এই ছবির ডাকাত দলটি। বলছি কমেডি চলচ্চিত্র মাস্টার মাইন্ডসের কথা। এটি পরিচালনা করেছেন জ্যারেড হেস। 30 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি। My name is David Gant. I always felt I was destined for a life of adventure. গল্পটা একজন পাগল প্রকৃতির নৈশ প্রহরী, যিনি তার প্রেমিকা এবং বন্ধুর সাথে পরিকল্পনা করেন ব্যাংক ডাকাতির। Police are calling it one of the largest cash heists ever. 1997 সালে যুক্তরাষ্ট্রের লোমিস ফার্গো ব্যাংকের 25.5 মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনাকে উপজীব্য করে ছবিটির নাম রাখা হয়েছে মাস্টারমাইন্ডস। জ্যারেড হেস পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যাক গ্যালিফিয়ানকিস, ওয়েন উইলসন, ক্রিসেন্ট, কেট, লেসলির মতো তারকারা। কথা ছিল 2015 সালের 19 আগস্ট মুক্তি পাবে মাস্টারমাইন্ডস, কিন্তু আর্থিক ক্ষতির আশঙ্কায় ছবিটি মুক্তির তারিখ পরিবর্তন করেছেন প্রযোজনা সংস্থা রিলেটিভিটি মিডিয়া। 94 মিনিটের কমেডি ধাঁচের এই ছবিটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। মাসুদা লাবনী, চ্যানেল 24। কালার্স 24 এর সময় হলো আরেকটা বিরতির। একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ কালার্স 24 এ। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান। দর্শক, চলুন দেখে আসি 22 আগস্ট কার কার জন্মদিন। 22 আগস্ট জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন। এদিন তিনি পা দেবেন 45 বছরে। 1972 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ছোট পর্দার এই তারকা। 1999 সালের অতিথি নাটক দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন। চলচ্চিত্রে অভিষেক হয় 2009 সালের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে। সোমবার 62 বছরে পা দেবেন ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক চিরঞ্জীব। 1978 সালে পানা ধুরাল্লু দিয়ে অভিষেক হয় চলচ্চিত্রে। কাজের স্বীকৃতি হিসাবে পেয়েছেন পদ্মভূষণ, ফিল্মফেয়ার, নান্দি অ্যাওয়ার্ড সহ নানা সম্মাননা। এই দুই তারকার প্রতি রইল জন্মদিনের আগাম শুভেচ্ছা। এছাড়া এই মুহূর্তে পর্দার সামনে কিংবা আড়ালে আজ যাদের জন্মদিন, শুভেচ্ছা তাদেরকেও। এই ছিল আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইল জগতের নানা খবর জানতে চোখ রাখুন চ্যানেল 24-এ প্রতিদিন রাত 11টায়। এছাড়া যুক্ত থাকতে পারেন ফেসবুক পেজেও। ভালো লাগার রেশটুকু ভালো থাক প্রিয় মানুষের সান্নিধ্যে। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি অর্চি রহমান।